চট্টগ্রামের খাতুনগঞ্জে রসুন চিনির দাম কমলেও বেড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। কাঁচা বাজারে আগুন, তদারকিতে সিটি কর্পোরেশন। বেগুন আছে 70 টাকা, 300 টাকা বিক্রি করতেছি আমরা চায়না রসুন, এটাই দাম বেশি। তারা কালকে কমাও সেটা ফিক্স করবে, এখন তো করছে না। কোনোভাবেই এই প্রাইস যাতে বেশি তারা চার্জ না করে, অন্যথায় ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের টিম থাকবে, তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। রমজানে ব্যাংক বিপণী বিতানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। চাঁদাবাজি ও যানজট রোধে থাকবে নজরদারি। শপিং মলের নিরাপত্তা, ব্যাংকগুলির নিরাপত্তা, হাইওয়েতে যাতে কোনো রকম চাঁদাবাজি, ব্যবসায়ীদের ক্ষেত্রে যাতে চাঁদাবাজি না করতে পারে সেই ধরনের আমাদের ব্যবস্থা আমাদের নেওয়া আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না বললেন ওবায়দুল কাদের। সব ধর্মের প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত, মন্তব্য আইনমন্ত্রীর। সংঘর্ষের ঘটনায় মামলা। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও সহপাঠীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 16। সাভারে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা। 7টি গ্রেনেড ও 3টি সুইসাইড ভেস্ট উদ্ধার। এবং এসএসসিতে পাশ করেও এবছর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেনি 1 লাখেরও বেশি শিক্ষার্থী। জমা পড়েছে 13,05,000। কার্যক্রম শেষ 29 জুন। রমজান শুরুর আগে রাজধানীর পাইকারি বাজারে আমদানি করা রসুনের দাম কেজিতে বেড়েছে 25 থেকে 30 টাকা। পাইকাররা বলছেন, আমদানি সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করায় অন্য বাজারেও এর প্রভাব পড়ছে। বেড়েছে চিনি সহ অন্যান্য পণ্যের দরও। এদিকে প্রতি সপ্তাহেই 2 থেকে 3 টাকা করে বাড়ছে সব ধরনের চালের দাম। রমজান শুরুর আগেই রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 30 টাকা করে বেড়েছে আমদানি করা রসুনের দর। চায়না রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 270 থেকে 275 টাকায়। আড়তগুলোতে পর্যাপ্ত আমদানি না থাকায় বেশি দামে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন পাইকাররা। তবে স্থিতিশীল রয়েছে দেশি রসুনের দর। এদিকে বাজারে সব ধরনের পেঁয়াজ ও আদার দাম প্রতি কেজিতে কমেছে প্রায় 2 থেকে 5 টাকা। অন্যদিকে রমজান মাসকে পুঁজি করে ঊর্ধ্বমুখী চিনির দর 4 থেকে 5 টাকা বেড়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 70 টাকায়। মানুষের মনে কি জানি হবে, এই কারণে মানুষ 1 কেজি জায়গায় 5 কেজি কিনে, এই কারণে বাজারটা বাড়ছে। নাইলে কিন্তু রমজান বাজারে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ মালের দাম কম থাকবে। আর রসুনের বাজারটা হচ্ছে চায়না রসুনটা একটু কম আসে, এই কারণে বাজারটা একটু বেশি। রেডি ডিউ কিনি, তারপরও 8 দিন 10 দিন বয়ে থাকা লাগে গাড়ি একটা নিয়ে। চাহিদা পরিমাণ যদি মাল না দেয় দাম তো এমনিই বাড়বে। এদিকে দেশব্যাপী চলছে বোরো ধান মাড়াইয়ের ভরা মৌসুম। ব্যবসায়ী সহ ভোক্তারা আশায় ছিলেন কয়েক মাস ধরে বাজারে চালের দামের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবে মৌসুমের নতুন চাল। তবে পাইকারি বাজারে সরবরাহ সংকট বোঝা না গেলেও ব্যবসায়ীরা বলছেন, সংকটের সাথে মিলগুলোতে লোডশেডিং এর কারণে উৎপাদন কম দেখানো হচ্ছে। রোজা মাস চলে আসছে, এখনো যে কোম্পানিগুলো যার কাছে চাল চাই সেই বলে না চাল দেওয়া যাবে না, চাল নাই। তারা যেটা বলতেছে ওখানে নাকি সারাদিনে আপনার ওদের মিলের মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বিদ্যুৎ থাকে, প্রোডাকশন করতে পারতেছেন। যদি সরকার বাইরে দেশে আমদানি করে, আমদানি করার পর যদি জায়গা থেকে ট্যাক্সিল দেয়, হয়তো বাজার ডাউন হতে পারে। বাজারে আগের দামেই ছোলা 85, মসুর 98 থেকে 100, মুগ ডাল 102 থেকে 116 এবং প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 85 টাকা দরে। রমজানে এসব পণ্যের দাম বাড়বে না বলেও জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাজারে রসুন চিনির দাম বাড়লেও কমেছে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ভোজ্য তেল, ছোলা ও পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমেছে। পাইকারি বিক্রেতারা বলছেন, আমদানি ও সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। তবে রমজানে চিনির বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে অনেক ব্যবসায়ীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পাশাপাশি দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকায় প্রতিটি ভোগ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। আদা, রসুন, পেঁয়াজের পাশাপাশি ভোজ্য তেল, চিনি এবং ছোলা প্রতিটি পণ্যের দাম কমেছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা পর্যন্ত। তীব্র গরমের কারণে গুদামজাত করা যাচ্ছে না আদা, রসুন এবং পেঁয়াজ, আর এই কারণে এই 3টি পণ্যের দাম কমেছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা। আদা, রসুন, পেঁয়াজের সরবরাহ বাড়ছে, বীজের দাম স্থিতিশীল আছে। ইন্ডিয়ান চায়না রসুনটা 200 টাকা থেকে 220 টাকা, আবার ছোটটা 70 থেকে 80 টাকা। কমেছে ভোজ্য তেলের দামও। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ায় এখানকার সয়াবিন তেল, পাম অয়েল এবং সুপার সয়াবিনের দাম কমেছে মন প্রতি 30 থেকে 50 টাকা। ভোজ্য তেলের বাজার স্থিতি আছে, গত সপ্তাহ থেকে একটু কমের দিকে আছে। সোয়াবিন চলতেছে 2980 টাকা, সুপার 210 টাকা, আর পাম অয়েল হচ্ছে 2600 টাকা। বাজার কম নিয়ন্ত্রণের মধ্যে আছে, বাজার তো বৃদ্ধি নেই, বাজার কমতির দিকে। একইভাবে কমেছে ছোলার দামও। গত 2 সপ্তাহ আগে প্রতি কেজি ছোলা 80 টাকা দরে বিক্রি হলো, আজ বিক্রি হচ্ছে 72 থেকে 73 টাকা। ছোলাদের বেচা কিনা কম বলে, কাস্টমার কম বলে কেজি প্রতি 4-5 টাকা করে কমে গেছে এরকম। আচ্ছা, 73 থেকে 75 টাকা, সর্বোচ্চ হচ্ছে 75, সর্বনিম্ন হচ্ছে 73। ন্যায্য মূল্যে চিনি বিক্রি শুরু হয়, তার প্রভাব পড়েছে দেশের বাজারে। আজ প্রতি মন চিনি বিক্রি হচ্ছে 2180 টাকা, আর কেজি প্রতি 63 টাকা 50 পয়সা। ন্যায্য মূল্যে 2180 টাকা করে চিনি বিক্রি করতেছি। এটার প্রভাব চট্টগ্রামে সারা শহরে পড়েছে, বিভিন্ন মোকামে পড়েছে, যার দরুন আমাদের চিনির কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে কমেছে। পুরো রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রায় 3,20,000 মেট্রিক টন চিনি এবং 2,10,000 মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, আর পুরোটাই আমদানি নির্ভর। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রমজানের আগে নিয়ন্ত্রণের বাইরে রাজধানীর কাঁচা বাজারের বেশিরভাগ নিত্য পণ্যের দর। চাহিদা মতো কেনাকাটা করতে রাজধানীর বেশিরভাগ বাজারেই সকাল থেকে ভিড় দেখা গেছে ক্রেতাদের। বাজারে মাংসের দাম চড়া হলেও রমজানের শুরু থেকেই সরকার নির্ধারিত দামে বিক্রি হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে রমজানের অজুহাতে অসাধু কোনো ব্যবসায়ী ভোগ্যপণ্যের বাড়তি দাম আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। ইফতারিতে বেগুনি তৈরিতে সবসময়ই রমজানের চাহিদা বাড়ে বেগুনের, তাই রমজানের ঠিক আগে সব থেকে বেশি দাম বাড়ে এই সবজিটির। কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে বেগুনের দর বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। রমজানে আপনার বিশেষ করে লেবু, শসা, বেগুন, আলু এগুলো তো পার টাইম লাগে। দেশি গাজর আছে 40 টাকা কেজি, 50 টাকা কেজি, হ্যাঁ বেগুন আছে 70 টাকা 60 টাকা কেজি। আর ছোলা ছাড়া ইফতারি তো ভাবাই যায় না, আর সেখানেও লেগেছে দরদামের ঊর্ধ্বমুখী ছোঁয়া। 300 টাকা বিক্রি করতেছি আমরা চায়না রসুন, এটাই দাম বেশি। আর পেঁয়াজ, আদা, রসুন এগুলা দেশি রসুন এগুলা সব আগের দামই আছে। 4 দিন আগে সিটি কর্পোরেশন থেকে গরুর মাংসের মূল্য 475 টাকা নির্ধারণ করে দিলেও তা বিক্রি হচ্ছে 480 টাকায়, আর 725 টাকায় নির্ধারণ করা খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। তারা কালকে কমাও সেটা ফিক্স করবে, এখন তো করছে না। 800 টাকা কেজি ছিল, সেইখান থেকে কমে এখন 750। সরকারি অনুযায়ী কালকার থেকে আমরা 475 করে রেট চালাই যাবো রোজার মাস। রমজানে কোনো অসাধু ব্যবসায়ী যেন দাম বাড়াতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। যে মূল্য নির্ধারিত করা হয়েছে এবং মূল্য তালিকা টাঙানো হয়েছে সেটাকে অনুসরণ করে তারা তাদের বেচাকেনা করবেন। কোনোভাবেই এই প্রাইস যাতে বেশি তারা চার্জ না করে। অন্যথায় ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের টিম থাকবে, তারা যদি এই ধরনের কোনো অভিযোগ পায় কোনো ক্রেতার কাছ থেকে তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। রমজানের আগের দিন হলেও শনিবার হওয়ায় বন্ধ ছিল টিসিবির পণ্য বিক্রি। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। আমরা বলতে পারি যে আমরা খাদ্য নিরাপত্তা দিতে আমরা সক্ষম হয়েছি মানুষকে। এই কাজটা আমাদের যে প্রাথমিক কাজ ছিল এই কাজটা আমরা করতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার নিরাপদ খাদ্য প্রাপ্তির, সেই কাজটা আমরা করছি। এখন আমরা 2041 সালে উন্নত দেশের যে স্বপ্ন দেখছি আমরা বাংলাদেশটাকে সেই অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি যে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো আমরাও নিরাপদে সবকিছু আমরা
ওই স্ট্রিট ফুড আমরা নিরাপদে খেতে পারবো। আমরা যে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার মানুষের, সে অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। আপনি ব্যবসায়ী, আপনার অবস্থান থেকে আপনি দায়িত্ব পালন করবেন। আপনি সাংবাদিক, আপনার অবস্থান থেকে আপনি দায়িত্ব পালন করবেন। এবার রমজানে বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কেউ চাইলে পুলিশ নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া ব্যাংক, বিপণী বিতান সহ লোক সমাগম হয় এমন সব স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেছেন, রাজধানী এবং গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট রোধে থাকবে বিশেষ নজরদারি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রোববার শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রোজার মাসকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও রাজধানী সহ দেশ জুড়ে পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ মহাপরিদর্শক বলছেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে রোজার মাসে রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধের প্রবণতা বাড়ে। আর তাই এই বিষয়টি বিবেচনায় নিয়ে সাজানো হয়েছে নিরাপত্তা বলয়। শপিং মলের নিরাপত্তা, ব্যাংকগুলির নিরাপত্তা, যে মোটা অঙ্কের টাকা, বড় অঙ্কের টাকা যাতে এদিক ওদিক থেকে ট্রান্সপোর্টেশন হয় সেগুলির নিরাপত্তা, রাস্তাঘাটে যাতে কোনো ছিনতাই না হয় সেগুলি, মলমপট্টি, অঙ্গনপাটি যেগুলো দূরত্ব বেড়ে যায়, টার্মিনাল কেন্দ্রিক, হাইওয়েতে যাতে কোনো রকম চাঁদাবাজি, ব্যবসায়ীদের ক্ষেত্রে যাতে চাঁদাবাজি না করতে পারে সেই ধরনের আমাদের ব্যবস্থা আমাদের নেওয়া আছে। রমজানে রাজধানীবাসীর নিত্য ভোগান্তির নাম যানজট। পুলিশ প্রধান বলছেন, এই সমস্যার সমাধানে রোজার প্রথম দিন থেকেই থাকবে বিশেষ ব্যবস্থা, যা থাকবে ঈদ পর্যন্ত। পুলিশের যতগুলো ইউনিট আছে সবাই এর ব্যাপারে সম্পৃক্ত হবে, যাতে মানুষ অফিস ছুটি হওয়ার পরে যাতে সকল তাদের বাসভবনে গিয়ে, বাড়িতে গিয়ে, বাসা বাড়িতে গিয়ে ইফতার করতে পারে, সেটা আমরা নিশ্চয়ই বিধান করব। এছাড়া মহাসড়কের যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি। যে সমস্ত পয়েন্টগুলিতে সমস্যা হয়, যেমন চন্দ্রাতে সমস্যা হয়, এখানে আমরা সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলি সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সেগুলি সমাধানের চেষ্টা করছি। পুলিশ প্রধান বলেন, রোজায় পণ্যমূল্য স্বাভাবিক রাখা, খাদ্যে ভেজাল রোধ করা সহ কয়েকটি বিষয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরে বাবা মেয়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক। প্রায় 18 ঘন্টা পর শেষ হলো সাভারের নামাগ্যান্ডার জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। উদ্ধার করা হয় 7টি গ্রেনেড ও 3টি সুইসাইড ভেস্ট। তবে আটক করা যায়নি কাউকে। নিরিবিলি হওয়ায় জঙ্গিরা আস্তানা গড়তে সাভারের এই এলাকাটি বেছে নিয়েছিল বলে ব্রিফিংয়ে জানান ঢাকা জেলা পুলিশ সুপার। সাভারের গ্যান্ডা মেইন রোড থেকে প্রায় 2.5 কিলোমিটার ভিতরে নামাগ্যান্ডা এলাকা। সাকিব আহমেদের মালিকানাধীন 6তলা ভবনের 2য় তলার একটি কক্ষে 90 জেএমবির কয়েকজন সদস্য থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে তার আগেই পালিয়ে যায় জঙ্গিরা। রাতে বন্ধ থাকলেও শনিবার সকালে আবার শুরু হয় অভিযান। সকালে ঢাকা থেকে যোগ দেয় বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস সদস্যরাও। নিরাপত্তার জন্য আশেপাশের এলাকায় ঘিরে রাখা হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় বাড়িটির আশেপাশের বাসিন্দাদের। বন্ধ রাখা হয় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ। দুপুর 3টায় শেষ হয় অভিযান। উদ্ধার করা হয় 7টি গ্রেনেড ও 3টি সুইসাইড ভেস্ট। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। তারা নাশকতা করার জন্য এই জায়গাটি তারা বেছে নিয়েছে এবং এটা তাদের কাছে উত্তম জায়গা মনে হয়েছে। আর আমরা মনে করি যে আমাদের এই এলাকাতে নজরদারিটা কম ছিল, আমরা এদিকে নজরদারি বাড়িয়ে দেবো। এদিকে স্থানীয় সংসদ সদস্য জঙ্গিবাদ দমনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। যে জঙ্গিবাদ দমন করার জন্য সরকারের পক্ষে কখনোই সম্ভব না যদি এটা পাবলিক অ্যাওয়ারনেস এন্ড পার্টিসিপেশন না থাকে। জনগণকে সচেতন হতে হবে এবং জনগণকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসী ও বাড়িটির মালিক জানান, 1 মাস আগে কসমেটিক ব্যবসায়ী পরিচয়ে বাসাটি ভাড়া নেয় এক ব্যক্তি। খুব একটা মিষ্টি না, ওই চার দোকানে গেলেও শুধু চা খেয়ে বেরোয় চলে আসতো। রিক্সা দেওয়ার আসতো যাইতে এই পরিচয় 1 মাস। 18 দিন হয়েছে উনি বাসায় উঠছে। ওনার আসতো একজন, সেটা হচ্ছে ওনার শালক। আমি ওনাকে জিজ্ঞেস করছি উনি কে, বলছে উনি আমার শালা, উনি আসবে এবং বলছে এই মান্থ পরে ওনার শাশুড়ি আসবে। এর আগে একই এলাকার আরেকটি বাসায় অভিযান চালানো হলেও সেখান থেকে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, সাভার। সুপ্রিম কোর্টের ভাস্কর্যের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত দেশের অন্যান্য ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। এ কারণে সেগুলো সরানোর প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও রাস্তা সম্প্রসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের ভাস্কর্যের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা যে ভাস্কর্য নির্মিত, এটা সরকারি অনুদানেই হয়েছে এবং হচ্ছে, কাজে এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই। অন্যান্য ভাস্কর্য সরানোর প্রশ্নই উঠে না। সরকার অটল অবস্থানে আছে। 8 লেনের উপরে ট্রাক দখল করে আছে, হয়তো 3-4 লেনই দখল করা আছে। স্থানীয় যে প্রশাসন আছে, আমাদের জেলা প্রশাসন মোবাইল কোড করে ব্যবস্থা নেবে যাতে করে এইভাবে রাস্তার উপরে ট্রাক, ভাসমান দোকানপাট এগুলো যাতে না থাকে। এদিকে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ করে ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মকে সম্মান করা হয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন ও তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার 2017 প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এইটা কোনো মূর্তি ছিল না বলে আমার মনে হয়, এবং এই মূর্তিটা সরিয়ে ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মকে আমার মনে হয় যে সম্মান করা হয়েছে। কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূর্তিটা যদি উপস্থাপন করতাম, তাহলে এটা কিন্তু আসল যে থেমিস সেটাকে বিকৃত করা হতো। আমি বলবো যে বাংলাদেশের ভাবমূর্তি এতে নষ্ট হয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে কেন পুলিশি তল্লাশি চালানো হয়েছে তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই প্রশ্ন রেখে তিনি বলেন, অপরাধ দমনের জন্য নয়, বিরোধী দলকে দমন করার জন্যই সরকার পুলিশকে ব্যবহার করছে। যে তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তার কার্যালয়ে একটা হিরো অভিযোগ নিয়ে তল্লাশি চালানো হয়, সেই অভিযোগ যখন মিথ্যা প্রমাণিত হয় তখন সেগুলিতে এখন পর্যন্ত এই সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই প্রশ্নের উত্তর অবশ্যই এই সরকারের দেওয়া উচিত, ওবায়দুল কাদের সাহেবের দেওয়া উচিত। তাদের পুলিশ বাহিনীকে তারা রেলিয়ে দিয়েছে রাজনৈতিক নেতাদের, বিরোধী নেতাদেরকে ধরার জন্য, ধ্বংস করার জন্য। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে শুরু হলো সিয়াম সাধনার মাস রমজান। সেহরি ও ইফতার কিনতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দোকানে দোকানে ভিড়। এবং বার্মিংহামে প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরিতে পাকিস্তানকে 342 রানের বিশাল টার্গেট দিয়েছে টাইগাররা। বাংলাদেশ সফর স্থগিত করায় পাকিস্তানে এইচপি দল পাঠাবে না বিসিবি। সাভারের সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বিকেলে সড়ক থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় ভাঙচুর চালানো হয় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস ও প্রধান ফটক। পরে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। গতকাল ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়। ময়মনসিংহে যাত্রীবাহী বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 13 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 33 জন। প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকায় আসার পথে ত্রিশালের রায়মণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক পাশে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পাল্টাপাল্টি করে আসছিল খুব দ্রুত গতিতে, আইসা আইল্যান্ডের সাথে বাইজা পরে শেষ গাড়িটা আইসা কারেন্টের খুঁটির মধ্যে বাজছে। বাসের ত্রুটিজনিত কারণ অথবা বেপরোয়া চালনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছু রোগীর অবস্থা গুরুতর, মোটামুটি 4-5 জনের অবস্থা খুবই গুরুতর।
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। পরে আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রথম গাড়িতে জায়গা হয়নি, গাড়ি বেরিয়ে চলে গেছে। পরের গাড়িতে একটা পিকআপ ভাড়া করেছিল, সেই পিকআপে আসতেছিল রংপুর থেকে। আসার পরে গাড়িতে দুর্ঘটনা ঘটে, ওখানে যা দেখে মানে ওই লোক গাড়ি লিখে আছে, গরুর চাপা খায় আছে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জের রত্নাদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের 2 জন সহ 3 জন নিহত হন। একজন মনে করে তুলতে গাড়ি মারা গেছে, এরকম অবস্থা। তা আমরা গাড়ি যাই হোক 5-7 জন মিলে তুলে দিলাম। পিছন থেকে এসে ওই গাড়িটার পিছনে লাগাই দিছে, দেওয়ার সঙ্গে ওই গাড়ি আবার টান দিয়ে চলে গেছে। এই গাড়িতে 2 জন এখানে সঙ্গে সঙ্গে নিহত, আর 3 জনকে বাইর করে আমরা হাসপাতালে পাঠাইছি। এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে 2 জন, নড়াইলে 1 জন এবং পিরোজপুরে 1 জন নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গাজীপুরে মেয়ের ওপর যৌন নির্যাতনের বিচার না পেয়ে বাবা মেয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে সাভারের ইসলামনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক যৌন নির্যাতনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ সময় জানানো হয়, ফারুকের বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হলে সে প্রথমে গাজীপুরের কাপাসিয়া ও পরে সাভারে আত্মগোপন করে। গতরাতে সাভারে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আত্মহত্যা সংক্রান্ত ঘটনার মামলা দায়ের হলে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ফারুক আত্মগোপন করে এবং সে প্রথমে কাপাসিয়া, পরে বিশ্ব জাকের মঞ্জিল এবং সর্বশেষ সাভারের জাহাঙ্গীরনগর এলাকায় গোপনে আত্মগোপন করেছিল। আত্মগোপনের অবস্থান আমরা যখন নিশ্চিত করতে পারি, আমরা আমাদের আবাসিক দলটি সেখানে প্রেরণ করি এবং গতকাল রাতে সাভারের জাহাঙ্গীরনগর ইসলামপুর এলাকা থেকে তাকে হাতে নাতে ধৃত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ইমাম আব্দুল মজিদ মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে তাকে আটক করা হয়। র্যাব জানায়, টাকা ধার দেয়া নেয়াকে কেন্দ্র করে ইমামের সঙ্গে জহিরুলের বিরোধ ছিল, এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর আগেও অভিযুক্ত ওই ব্যক্তি নিজের স্ত্রীকেও কুপিয়ে হত্যা করেছে বলে জানায় র্যাব। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 8:30টার দিকে ইমাম আব্দুল মজিদ মুন্সি মসজিদে নামাজ পড়ছিলেন। হঠাৎ জহিরুল মসজিদে প্রবেশ করে দা দিয়ে ইমামের ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় হাবিবুর রহমান নামে এক মুসল্লি বাধা দিলে তাকেও কুপিয়ে পালিয়ে যায় সে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। নির্ধারিত সময় শেষে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে 13,05,000 শিক্ষার্থী। পাশ করেও আবেদন করেনি 1 লাখেরও বেশি শিক্ষার্থী। শুক্রবার মাঝরাতে শেষ হয়েছে অনলাইনে আবেদনের সময়। ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বুয়েট ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শিক্ষার্থীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম শেষ হবে 29 জুন। অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করতে এভাবেই রাত দিন কাজ করছেন বুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। ভর্তির মূল দায়িত্বে থাকা বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শুক্রবার রাত 11:59 পর্যন্ত এসএসসি পাশ করা 14,31,000 ছাত্রছাত্রীর মধ্যে আবেদন করেছে মোট 13,05,000 শিক্ষার্থী। তবে যারা টাকা জমা দিয়েছে ও পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে, তারা 31 মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে বলেও জানায় বুয়েট। সর্বমোট 13,05,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। 30 এবং 31 শুধুমাত্র পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল চেঞ্জ হবে তারা আবেদন করতে পারবে। যারা টাকা জমা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করে নাই, তাদের সুবিধার্থে সেটা আগামী 31 তারিখ পর্যন্ত খোলা রাখা হয়েছে। যেহেতু এবার প্রায়োরিটি রয়েছে, সো আমাদের ভেরিফিকেশনটা করতে হবে যে সবার প্রায়োরিটি সবাই ঠিকঠাক মতো দিয়েছে কিনা। এটার জন্য আমরা আসলে 3 দিন সময় রেখেছি, 27 থেকে 29। প্রতিবারই যতজন এসএসসিতে পাস করে মোটামুটি 1 লাখের কম কিছু আমাদের এইচএসসিতে
অ্যাপ্লিকেশন করে। গেল 2 বছর শিক্ষার্থীরা একাধিক কলেজে সুযোগ পাওয়ায় নানা ভোগান্তি সৃষ্টি হলেও এবার আর সে সুযোগ না থাকায় ছাত্রছাত্রীরা কোনো ভোগান্তিতে পড়বে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে নটরডেম, হোলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজ হাইকোর্টের নির্দেশনা নিয়ে অনলাইনে না করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করায় ভর্তি প্রক্রিয়া কিছুটা ব্যাঘাত হবে বলে মনে করেন অন্যান্য কলেজ কর্তৃপক্ষ। তাদের এখানে যারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভর্তির জন্য আবেদন করে ওই শিক্ষার্থীরা আবার কিন্তু অনলাইনেও আবেদন করে, ফলে 2 জায়গাতে তারা আবেদন করার ফলে 2 জায়গার আসনে কিন্তু ওরা অকুপাই করে। 2 জায়গার আসন তারা ধরে রাখার কারণে ভর্তি প্রক্রিয়া কিছুটা হলেও জটিলতার সৃষ্টি হয় বলে আমার ধারণা। যে ছেলেটি নটরডেমে সুযোগ পেয়ে গেছে, স্বভাবতই ওই ছেলেটি তার যদি এই কলেজে পড়ার ইচ্ছা না থাকে তাহলে সে কনফার্ম করবে না, অথবা ওই সিটগুলো অটোমেটিক্যালি আমাদের ভ্যাকান্ট থেকে যাবে এবং আমরা সেকেন্ড রানে এই প্রতিষ্ঠানগুলো আমরা ছাত্র দিয়ে দেব। গতবার যে একটি কলেজে সে ভর্তি হয়েছে আর একটি কলেজে সুযোগ পেয়েছে, ওই কলেজটি থেকে সে টাকাটি ফেরত পায়নি অনেক ক্ষেত্রেই। এবার কিন্তু আমরা সেই সুযোগটি দিচ্ছি না, কারণ ভর্তি তাকে একবারই হবে এবং একটি কলেজেই তাকে হতে হবে। 5 জুন প্রকাশ হবে ভর্তির জন্য প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। শনিবার ব্রিটেনে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে বাঙালির ঘরে ঘরে তৈরি করা হয় নানা পদের মুখরোচক সেহরি ও ইফতার। পুরো মাসের জন্য সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পূর্ব লন্ডনের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রমজান উপলক্ষে বাড়তি প্রস্তুতি নিয়েছেন দোকানিরাও। দ্রব্যমূল্য রাখা হচ্ছে নাগালের মধ্যে। বিস্তারিত আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। প্রবাসের কর্মব্যস্ততার মধ্যে রমজানের কেনাকাটায় ব্যস্ত লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা। এমনকি অনেকে কেনাকাটা করতে লন্ডনের বাইরের বিভিন্ন শহর থেকেও আসছেন এই পূর্ব লন্ডনে, যেখানে সহজে কিনতে পাওয়া যায় দেশীয় সব সবজি সহ ইফতার ও সেহরি তৈরি সব ধরনের উপকরণ। যেহেতু আজকে থেকে রোজা শুরু হচ্ছে, এই জন্য আমরা 1 মাসের বাজার করার জন্য এখানে আসছি। রমজান মাসে কাজের ফাঁকে ফাঁকে হয়তো আমরা শপিং করতে পারি না, তো যার কারণে চেষ্টা করবো যদি বাসায় সবকিছু থাকে হয়তো সময় মতো আমরা সবকিছু করতে পারবো। রোজা উপলক্ষে ইফতারও লাগে কিছু অতিরিক্ত খরচ করা লাগে, আবার সেই লাগিও খরচ করা লাগে অতিরিক্ত আর কি। রমজানে বাংলাদেশে বিভিন্ন পণ্যের দাম বাড়লো, ব্রিটেনে তার উল্টো। নাগালের মধ্যেই রাখা হয় দ্রব্য মূল্য, এমনকি থাকে নানা ধরনের মূল্য ছাড়ও। দাম অতিরিক্ত না এবং ন্যায্য মূল্য পাওয়া যায়। রমজানকে ঘিরে বেশ জমে উঠেছে বিক্রির পর্ব। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে দোকানিরা পার করছেন ব্যস্ত সময়। রমজান উপলক্ষে অনেক ভালো ভালো স্পেশাল অফার দিচ্ছি। আগস্টই এখনো মোটামুটি খারাপ না, এই রমজান মাসে আলহামদুলিল্লাহ ভালো বিজি আছে। এবার ব্রিটেন প্রবাসীরা দীর্ঘ 18.5 ঘন্টা রোজা পালন করবেন। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। পূর্ব লন্ডনের দোকানগুলোতে পুরো মাসের জন্য সেহরি এবং ইফতার সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন প্রবাসীরা। আর এই সময়ে দোকানদাররাও বিভিন্ন পণ্যের উপর দিচ্ছেন বিশেষ মূল্যছাড় সহ নানা অফার। এদিকে শনিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে নরওয়ে, কানাডা, ইতালি ও ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতেও। সেখানেও সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে শনিবার পবিত্র মাহে রমজান শুরু হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশে। রোজা উপলক্ষে ইরান, সৌদি আরব ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও চলছে প্রস্তুতি। শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন এলাকার মসজিদে তারাবির নামাজ আদায় করতে দেখা যায় ধর্মপ্রাণ মুসল্লিদের। সেহরি ও ইফতার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করেন অনেকে। একই দিন প্রথম দিনের রোজা পালন করছেন ইন্দোনেশিয়ার মানুষ। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার পর শুক্রবার দেশটির মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বীরা। তবে সম্প্রতি রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের খাতুনগঞ্জে রসুন, চিনির দাম কমলেও বেড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। কাঁচা বাজারে আগুন, তদারকিতে সিটি কর্পোরেশন। রমজানে বড় ধরনের অর্থনৈতিক লেনদেন সহ ব্যাংক বিপণি বিতানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। চাঁদাবাজি ও যানজট রোধে মহাসড়কে থাকবে নজরদারি। মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না বললেন ওবায়দুল কাদের। সব ধর্মের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত, মন্তব্য আইনমন্ত্রীর। সংঘর্ষের ঘটনায় মামলা।
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও সহপাঠীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 16। এবং সাভারে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা, 7টি গ্রেনেড ও 3টি সুইসাইড ভেস্ট উদ্ধার। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।